নির্জন গভীর জঙ্গলে একা ঘুরতে গিয়ে এক বিদেশি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। যে স্থান থেকে সে নিখোঁজ হয়েছে সেখানে একসময় জলাভূমি ছিল। এই জন্য পুলিশ সেখানে মাটি পরীক্ষার জন্য একজন আর্কিওলজিস্টের সাহায্য নেয়। কিন্তু সেই আর্কিওলজিস্ট মেয়েটি এখানে এসে এমন এক গোলকধাঁধার মধ্যে ফেসে যায় যা সে চিন্তাও করেনি। আসলে ওই স্থানে কী হয়েছিল, আর্কিওলজিস্টের সাথে এসবের কী কানেকশন রয়েছে, আর সে কীভাবে এসবের থেকে নিজেকে বাঁচাবে, জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি তেলুগু ভাষায় মুক্তি পাওয়া মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি নেনেনার কথা। তেলেঙ্গানার কোনো একটি গভীর জঙ্গল। সময়টা রাতের বেলা। একজন বিদেশি জিপ নিয়ে জঙ্গলের গভীরে প্রবেশ করে। একসময় রাস্তা শেষ হয়ে যাওয়ায় সে সেখান থেকে হেঁটে হেঁটে আরও গভীরে প্রবেশ করে। ঠিক তখনই কোনো একটা অদৃশ্য শক্তি তাকে হ্যাচকা টানে জঙ্গলের আরও গভীরের দিকে নিয়ে যাচ্ছিল। সে যতই নিজেকে বাঁচানোর চেষ্টা করুক না কেন, কোনোভাবেই কোনো কিছু ধরেও সে থাকতে পারছে না। এমনকি একসময় বেশ কিছু গাছের সাথে সে আঘাতও পায়। আর এভাবেই একটি নির্দিষ্ট জায়গায় যাওয়ার পর তার চারিদিকে শুকনো পাতার একটি ঘূর্ণন সৃষ্টি হয়। এভাবেই ঘুরতে ঘুরতে একসময় সে মাটির মধ্যে তলিয়ে যায়। মনে হচ্ছিল কেউ তার পা ধরে টেনে তাকে মাটির মধ্যে ঢুকিয়ে নিচ্ছে। এখান থেকে সিন চলে যায় ভিকারাপুর আর্কিওলজি সাইটে, যেখানে আমাদের দিব্যা নামে এক আর্কিওলজিস্টকে দেখানো হয়। দিব্যা এখানে সাইটে কাজ করছিল। তখনই দিব্যার বস এসে জানায় নালগোন্ডা ডিএসপি তার পরিচিত, তারা কোনো একটি কেসের বিষয়ে দিব্যার হেল্প চায়। তবে পুরো বিষয়টা পুলিশ আপাতত গোপন রেখেছে, তাই ডিএসপি নিজে দিব্যার সাথে সরাসরি কথা বলতে চায়। এই জন্য দিব্যা তার বসের পরামর্শে সোজা ডিএসপির সাথে গিয়ে দেখা করে। আর এরপর ডিএসপি দিব্যাকে ওই ফরেনার মিসিংয়ের বিষয়টি জানায়, যে সে একাই ট্রেকিং করতে গিয়ে সেখান থেকে নিখোঁজ হয়েছে। তার জিপটি যেখানে পাওয়া গেছে তার 100 মিটার দূরত্বে তার ক্যামেরা এবং সেলফোন, এমনকি তার ব্যবহৃত সকল জিনিসপত্র পাওয়া গিয়েছে। সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার নিদর্শনও পাওয়া গেছে। তাই তাদের ধারণা হয়তো বা কেউ তার উপর অ্যাটাক করেছিল। কিন্তু সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আশেপাশে গাছে এবং পাতাতে বিভিন্ন জায়গায় রক্ত পাওয়া গেলেও সেখানে ভিকটিম ব্যতীত দ্বিতীয় কোনো ব্যক্তির ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। ডিএনএ টেস্টও কনফার্ম করা গেছে যে রক্ত পাওয়া গেছে সবই ওই ফরেনারের রক্ত। এখন পুলিশ বুঝতে পারছে না যে অ্যাটাকটা কে করলো, কিন্তু দিব্যার কথা এখানে সে কিভাবে সাহায্য করতে পারে। ডিএসপি বলে ওই ফরেনারকে শেষ যে জায়গা পর্যন্ত টেনে নেওয়া হয়েছিল, মানে যে পর্যন্ত মার পাওয়া গেছে, সেখানে আজ থেকে 10 থেকে 15 বছর আগে জলাভূমি ছিল। আবার সেখানে মাটি খননের চিহ্নও বোঝা যাচ্ছে। মনে হচ্ছে এখানে মাটি খনন করে আবার চাপা দেওয়া হয়েছে। অন্য কোনো জায়গা হলে যে কোনো সময় তারা খনন করতে পারত, কিন্তু যেহেতু সেখানে জলাভূমি ছিল তাই আগে ওখানে মাটি পরীক্ষা করতে হবে যে সেটা খনন করা উপযোগী কিনা। এর জন্যই মূলত দিব্যার সাহায্যের প্রয়োজন। পুলিশের বর্তমান টিমের অ্যাবসেন্স থাকায়, আবার অন্যদিকে অ্যাম্বাসির প্রেশারের কারণে তাদের যত দ্রুত সম্ভব এই ফরেনারের নিখোঁজের রহস্য উদ্ঘাটন করতে হবে। এই জন্য ডিএসপি দিব্যাকে আজ থেকেই তার কাজ শুরু করতে বলে। এই জন্য দিব্যা স্থানীয় পুলিশ ইন্সপেক্টরকে নিয়ে সোজা জঙ্গলে চলে যায়। যেহেতু পুরোটা ফরেস্ট এরিয়া, এই জন্য প্রথমে তারা এখানে ফরেস্ট রেঞ্জার ববলির রাজার সাথে দেখা করে। এই ববলির রাজা অনেকদিন যাবতই এখানে রয়েছে। সেই স্থানীয় যে লোকজন আছে তারা জঙ্গল থেকে যা কিছু আহরণ করে তার একটা অংশ তাকেও দিতে হয়। রাজার আবার প্রথম দেখাতেই দিব্যাকে পছন্দ হয়ে গেছে, এই জন্য সে একটু লাইন মারার চেষ্টা করছিল। এরপর দিব্যা যখনই রাজাকে নিয়ে ওই স্থানে যেতে যাবে, তখন পুলিশ ইন্সপেক্টর গাড়ির সামনে বসায় রাজু একটি ভিন্ন পরিকল্পনা করে। রাজু বলে আসলে ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে হলে গাড়ি নিয়ে সেখানে যাওয়া যাবে না। এই জন্য রাজু দিব্যাকে তার বাইকে যেতে সাজেস্ট করে। দিব্যার যেহেতু করার কিছু নেই, তাই দিব্যার রাজুর সাথে সেই লোকেশনে পৌঁছেও যায়। দিব্যাকে একা পেয়ে রাজা খুব খুশি, তাই দিব্যার পিছে পিছে ডান্স করছে আর হাঁটছে। দিব্যা লক্ষ্য করে যে এখানে একটি জায়গা দেখে বোঝা যাচ্ছে যেখানে হয়তো মাটি খনন করা হতে পারে, কারণ এই জায়গার মাটিটা একদমই আলগা। এমনকি এর আশেপাশে ব্লাড মার্ক রয়েছে, টেনে হিসেবে নিয়ে আসার দাগও আছে। দিব্যা আশেপাশে বেশ কিছু জায়গার মাটি পর্যবেক্ষণ করে, কিছু স্যাম্পলও নিয়ে নেয় এবং আগামীকালই এখানে খনন করার নির্দেশ দেয়। আর এর মধ্যে একটি রক্তমাখা ভাঙা জিপারের অংশ পাওয়া যায়, যাতে মোটামুটি কনফার্ম ওই ফরেনারের বডি হয়তো বা এই মাটির নিচে পাওয়া যেতে পারে। তবে আগামীকাল খনন করলেই বোঝা যাবে। আজকের কাজ যেহেতু তাড়াতাড়ি হয়ে গেছে, আবার দিব্যাকে এখানে থাকতে হবে, তাই দিব্যা এখান থেকে শহরে ফিরেই এখানে স্থানীয় একটি মিউজিয়ামে যায়, যেটা বহু বছর পূর্বে একসময় রাজবাড়ি ছিল। মানে রাজাদের বসবাসের সময় যে জিনিসপত্র এখানে রাখা ছিল, যেভাবে তারা ব্যবহার করত, ঠিক সেভাবে সব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে।
দিব্যা এখানে কর্মকর্তার সাথে পুরো মিউজিয়ামটি ঘুরে দেখে, আর দেখার মধ্যেই দিব্যার চোখ আটকে যায় বেশ বড়সড় একটি লোহার বাক্সের দিকে। এই জন্য মিউজিয়াম কর্মকর্তা দিব্যাকে ওই বাক্সটি খুলেও দেখায় যে এটা মূলত একটি টর্চার মেশিন। মিডিয়াবেলের যুগে এই মেশিনের মধ্যে মানুষকে ঢুকিয়ে তারপর তাদেরকে কষ্ট দিয়ে হত্যা করা হতো। তবে এটা এতটাই ভারী যে একার পক্ষে এর দরজা খোলা কোনোভাবেই সম্ভব নয়। দিব্যার পরামর্শ মতো পরবর্তী দিনে মাটি খনন শুরু হয়, আর কিছুক্ষণ মাটি খনন করার পর সেখানে একটি কঙ্কাল পাওয়া যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে ব্যক্তি মাত্র 2 দিন আগে নিখোঁজ হলো, এত তাড়াতাড়ি তার কঙ্কাল তো এই অবস্থা হওয়ার কথা নয়। দিব্যার কথা, একজন মানুষের ডেড বডি যদি ন্যাচারালভাবে ডিকম্পোজিশন হয় তাহলে এই অবস্থায় যেতে 8 থেকে 10 বছর সময় লাগে। তবে এখানে মাটিতে মাইক্রো অর্গানিজম পাওয়া যায়, যেটার উপস্থিতি মাত্র 1 সপ্তাহের মধ্যেই মানুষের মাংসকে একদমই নষ্ট করে দিতে পারে। তাই দিব্যার ধারণা হয়তো বা এর কারণেই হতে পারে। এরপর দিব্যার যত্ন সহকারে পুরো স্কেলেটনটি উঠিয়ে এটিকে ফরেন্সিক ল্যাবে পাঠাতে বলে। আপাতত দিব্যার কাজ এখানেই শেষ। এই জন্য দিব্যা রাজু থেকে বিদায় নিয়ে চলে আসে। দিব্যা বিষয়টি ডিএসপিকেও জানায়, কিন্তু ডিএসপির কথা মাত্র 4 দিনের মধ্যে একটি ডেড বডি কীভাবে স্কেলেটনে রূপান্তর হতে পারে। আবার দিব্যাও বেশ কনফিউজড, কারণ এত তাড়াতাড়ি বডি ডিকম্পোজ হওয়া আর বডির সাথে কোনো ড্রেসও পাওয়া যায়নি, এটা কি করে সম্ভব। তবে এর জন্য তাদের এখন ফরেন্সিক রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিব্যা ফরেন্সিক ল্যাবে গিয়ে ডক্টরের সাথে এই বিষয়ে কথা বলে। তারাও বেশ আশ্চর্য হয় যেটা কিভাবে সম্ভব হতে পারে। তাই তারা খুব যত্ন সহকারে কেসটাকে প্রায়োরিটি দিয়ে ওই কঙ্কালের রিসার্চ শুরু করে, এবং কঙ্কালের গায়ে লেগে থাকা মাটি পরীক্ষা করে তারা যতটুকু বুঝতে পারে যে এটা রিসেন্ট কোনো বডি নয়, বহু বছর আগের মাটি চাপা পড়া কোনো কঙ্কাল। আবার তারা এটাও কনফার্ম করে পুরো কঙ্কালটি একজন ব্যক্তিরই। কিন্তু এটা কার কঙ্কাল হতে পারে? যদি মৃত ব্যক্তির কোনো ফটো থাকে তাহলে ওই ফটোকে কাজে লাগিয়ে কঙ্কালের একটি ফেস ম্যাপিং করা যায়। কিন্তু এখানে যেহেতু মৃত ব্যক্তির কোনো ফটো নেই, তাই তারা সফটওয়্যার ব্যবহার করে 3D ম্যাপিংয়ের মাধ্যমে একটি ফেস ক্রিয়েট করার চেষ্টা করে। এটা একটা অনুমান মাত্র, একদম অ্যাকুরেট নয়। তবে যখনই তাদের ফেসটি রেডি হয় সেটা দেখার পর তারা পুরো চমকে ওঠে। রাতের বেলা রাজু ডিএসপির সাথে দেখা করতে ডিএসপির ফার্ম হাউসে আসে, আর ঢোকার সময় একটি মেয়েকে প্রবেশ করতে দেখে। রাজু ধারণা করে যে ডিএসপি হয়তোবা এই মেয়েটিকে এনেছে, কিন্তু ভিতরে যেতে ডিএসপি এই বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছিল না। মনে হচ্ছিল সে যেন কিছু জানে না। রাজু অবশ্য ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। ডিএসপিও তাই ভিতরে টর্চ আনতে যায়, আর ঠিক তখনই রাজু দিব্যাকে দেখতে পায়। তবে এটা সাধারণ দিব্যা নয়, দিব্যার কস্টিউম একদম আলাদা। কেমন যেন খুব রাগান্বিতভাবে রাজুর দিকে তাকিয়ে আছে। রাজু ধারণা করে তার আগে হয়তো বা ডিএসপি দিব্যাকে পটিয়ে ফেলেছে। তবে ঠিক এরপরই দিব্যা আচমকা রাজুকে মারতে শুরু করে, এমনকি ডিএসপি এলে তাকেও পেটাতে শুরু করে। এরপরই দুজন দেখতে পায় দিব্যা চেয়ারে বসে আছে। তবে সবথেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে দিব্যা হঠাৎ করে উধাও হয়ে যাচ্ছে, আবারও চেয়ারই দেখা যাচ্ছে। এই জন্য ভয় পেয়ে দুজনই ফার্ম হাউস থেকে বেরিয়ে পড়ে। ডিএসপি রাজুকে অনুরোধ করে কোনো মতে পাশের পুলিশ স্টেশনে পৌঁছে দিতে। রাজু তাই ভয় ভয়ে ডিএসপিকে নিয়ে রওনা হয়। ডিএসপি তখনও বলছিল যে দিব্যার সম্পর্কে সে আসলে কিছুই জানতো না। তবে কিছু তো যাওয়ার পরই হঠাৎ করে দিব্যার সামনে এসে পড়ে। রাজু ধারণা করছিল সে দিব্যা এবং ডিএসপির এই বিষয়টি জেনে গেছে বলে দিব্যা তার উপর এতটা চড়াও হয়েছে। তাই রাজু বলছিল যে আমি কাউকে কিছু বলবো না, আমি কিছু দেখিনি। কিন্তু দিব্যা যখন রাজুর সাথে মালায়ালাম ভাষায় কথা বলে, দিব্যা রাজুকে এটা বলে রাজু যেন ডিএসপিকে নিয়ে জঙ্গলের সেই জায়গাতে যায় যেখানে ওই কঙ্কালটি পাওয়া গিয়েছিল। কিন্তু রাজু হঠাৎ করে ডিএসপিকে নিয়ে পুলিশ স্টেশনের দিকে যাওয়ার সময় আবার দিব্যার সামনে এসে তাদেরকে সেই জায়গাতে যেতে বাধ্য করে। দিব্যার সামনে সামনে হাঁটছে, রাজু আর ডিএসপি পিছে। তখনই দিব্যা রাজুকে বলে, তুমি এভাবে কেন হাঁটছ? অন্যদিন যেভাবে হেঁটেছিলে সেভাবে হাঁটবে, মানে ডান্স করতে করতে। এতে করে রাজু বুঝতে পারে যে দিব্যা সব কিছুই অবজার্ভ করেছে। আবার এখানে আমরা মদ্যপ এক ব্যক্তিকেও দেখতে পাই যে জঙ্গলে ঘুরে ঘুরে মধু আহরণ করে। রাতের বেলা এখানে ড্রিঙ্ক করছিল, সেও পুরো বিষয়টি লক্ষ্য করছে। এভাবে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে দিব্যা যখনই ওই মাটি খননের স্থানে যায় তখন আচমকা আবার উধাও হয়ে যায়। রাজু যখন দিব্যাকে খুঁজতে ব্যস্ত তখনই পিছে গিয়ে লক্ষ্য করে দিব্যা ডিএসপিকে ধরে পিছের দিকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। এমনকি একসময় ডিএসপিকে মারতে শুরু করে। ডিএসপিও তখন প্রাণ ব্যর্থতে পালানোর জন্য চেষ্টা করলে দিব্যা মাটির ভিতর থেকে একটি পুরাতন লোহার বল্লম বের করে ডিএসপির দিকে ছুঁড়ে মারে, আর সাথে সাথে বল্লম ঢুকে ডিএসপির মৃত্যু হয়। ডিএসপির এমন মর্মান্তিক মৃত্যু দেখে
দিব্যা অট্ট হাসিতে হাসছিল আর হাততালি দিচ্ছিল, এমনকি রাজুকেও হাততালি দিতে বাধ্য করে। চোখের সামনে এইগুলো দেখার পর রাজু প্রাণের ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু দিব্যা রাজুকে স্পষ্ট করে বলে দেয় এখানে রাজু যা কিছু দেখেছে যদি সে কারোর সাথে শেয়ার করে তাহলে তারও একই পরিণতি হবে। এমনকি দিব্যা রাজুকে শহরে পৌঁছে দিতে বলে। তাই রাজু দিব্যাকে বাইকে নিয়ে যাচ্ছিল, বাইকও স্টার্ট দিতে পারছে না, তাই পায়ে হেঁটে যাচ্ছে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দিব্যা বাইকের পিছের থেকে নিখোঁজ হয়ে যায়। রাজু বুঝতেই পারছিল না যে আসলে সে কী দেখছে। সিন চলটা পরবর্তী দিন ফরেন্সিক ল্যাবে, যেখানে ডক্টর দিব্যাকে ডেকে পুরো বিষয়টি বলে যে তারা 3D ম্যাপিং করে বুঝতে পেরেছে যে এই কঙ্কালের ফেসটি দিব্যার সাথে ম্যাচ করছে। কিন্তু দিব্যা এসব বিশ্বাসই করতে চাচ্ছে না যে এটা কিভাবে সম্ভব। দিব্যার ধারণা তারা হয়তোবা মশকরা করছে। তবে তারা জানায় যে দিব্যা যে স্কেলেটন পেয়েছে এটা ফরেনারের নয়, এমনকি স্কেলেটন পরীক্ষা করে তারা বুঝতে পেরেছে এটা একটি মেয়ের। তবে ডক্টররা বিষয়টি আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য দিব্যার বোন স্ট্রাকচারের একটি 3D ম্যাপিং তৈরি করতে চায়। দিব্যাও কনফিউজড হয়ে গেছে, তাই এছাড়া আর কোনো উপায়ও নেই। এই জন্য দিব্যা রাজি হয়ে যায়। অন্যদিকে পরবর্তী সকাল হতেই পুলিশ এবং ফরেন্সিক টিম সেই স্থানে পৌঁছে যায় যেখানে ডিএসপিকে খুন করা হয়েছে। এদের মধ্যে রাজু আছে, আবার সেই মদ্যপ ব্যক্তিও তখনও পর্যন্ত সেখানেই শুয়েছিল। কিছুক্ষণের মধ্যে নতুন ডিএসপি এসে পড়ে। রাজুই মূলত পুলিশকে ইনফর্ম করেছিল, তাই ডিএসপি রাজুর সাথে কথা বলছিল। এদিকে পাশে থাকা ওই মদ্যপ ব্যক্তি তাদের কথার মধ্যে বারবার কথা বলে উঠছে, কারণ গতকাল এখানে কি হয়েছে সে তো দেখেছে। যদিও রাজু এখানে উপস্থিত ছিল, কিন্তু রাজু বারবার পুলিশের কাছে অস্বীকার করে যাচ্ছে যে সে কিছুই জানতো না। সকালে খবর পেয়ে জানিয়েছে, কারণ রাজু ভালো করেই জানে পুলিশ যদি এখানে তার ইনফরমেন্ট জানতে পারে সে ফেঁসে যাবে, তাই নিজেকে সে লুকাচ্ছে। কিন্তু ওই মদ্যপ ব্যক্তি বারবার কথা বলায় একসময় রাজু তাকে এখান থেকে তাড়িয়ে দেয়। আবার ফরেন্সিক টিম ওই বল্লম পরীক্ষা করে জানায় এই বল্লমের ওজন কম করে হলেও 40 কেজি হবে। কিন্তু রাজুর স্পষ্ট মনে আছে গতকাল সে দিব্যাকে এক হাতে এটি নাড়াতে দেখেছিল, যেটা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। অন্যদিকে ফরেন্সিক ল্যাবে দিব্যার বোন স্ট্রাকচারে 3D ম্যাপিং করা হচ্ছে। আবার আর্জেন্টলি ডিএসপির পোস্টমর্টম এবং ওই যে বল্লম পাওয়া গিয়েছিল তার ফরেন্সিক রিপোর্ট তৈরি করানো হয়, যেখানে জানা যায় এই বল্লমের গায়ে একটি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটা 20 থেকে 25 বছর বয়সী কোনো নারীর হবে। কিন্তু 20 থেকে 25 বছরের একটি মেয়ে 40 কেজি ওজনের একটি বল্লম ছুঁড়ে এভাবে হত্যা করবে, এটা কোনোভাবে ডিএসপির লজিক্যাল মনে হচ্ছে না। ডিএসপির পরিবারে তার ছোট 2 ভাই এবং একটি বোনও ছিল। মৃত্যুর খবর পেয়ে তারা মর্চর্তে আসে। বর্তমান ডিএসপি তাদেরকে পুরো বিষয়টি জানায় যে তারা তদন্ত করতে গিয়ে কী জানতে পেরেছে। এরপর ডিএসপির সৎকার করা হয়। সৎকারের পর ডিএসপির 2 ভাই এবং বোন ডিএসপির খুনে সেই স্পটে যায়। তারা মূলত তাদের ভাইয়ের হত্যার পিছনের মূল রহস্য খুঁজছে। বর্তমান ডিএসপি যেমনটা বলেছে, যদি 20 থেকে 25 বছরের কোনো নারী তাদের ভাইকে হত্যা করে থাকে, তাও আবার 40 কেজি ওজনের ওই বল্লম দিয়ে, এটা নিশ্চয়ই ওই নারীর একার কাজ নয়। আর তাদের ভাই এত রাতে এখানে কি করতে এসেছিল? তাদের ধারণা কেউ নিশ্চয়ই ওই মেয়েকে হেল্প করেছে, তাই তারা এখন ওই ব্যক্তিকে খুঁজছে। রাজুও ভালো করে বুঝতে পারছে একবার যদি তারা জানতে পারে যে সেই ব্যক্তি, তাহলে আর সে আস্ত থাকবে না। আবার অন্যদিকে ফরেন্সিক ল্যাবে দিব্যার বোন স্ট্রাকচার 3D ম্যাপিং করেও একই রেজাল্ট পাওয়া যায়, মানে সব কিছুতে দিব্যার সাথে ম্যাচ করছে। তবে ডক্টর জানায় সে আরও শিওর হওয়ার জন্য ডিএনএ দিয়ে জিন টেস্ট করে দেখবে। যদি ম্যাচ করে যায় তবে এটা দিব্যার জন্য মোটো সুখবর নয়, কারণ একবার যদি মিডিয়া এই বিষয়টি জানতে পারে তাহলে দিব্যার জীবনটি নরক তৈরি করবে, দিব্যাকে নিয়ে রিসার্চ করবে। তাই সে আপাতত দিব্যাকে এই বিষয়টি গোপন রাখতে বলে। অন্যদিকে পুলিশ ডিএসপির খুনের তদন্ত শুরু করেছে। তারা আশেপাশের যত বসতি ছিল সব জায়গায় যারা বসবাস করে তাদের ফিঙ্গারপ্রিন্টও কালেক্ট করে এবং বল্লমে থাকা ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করানোর চেষ্টা করে, কিন্তু কোনোটাই ম্যাচ করছে না। একদিকে ওই ফরেনারের কোনো খোঁজ পাওয়া যায়নি, তারপর এখন পুলিশের ডিএসপির খুন হয়েছে, তাই পুলিশের উপর এখন পুরো প্রেশার। যত দ্রুত সম্ভব তাদেরকে এই কেসের রহস্য উন্মোচন করতে হবে। আবার দিব্যা ফরেন্সিক ল্যাবের এই তথ্যগুলো জানার পর তার ভাই বিবেকের সাথে পুরো বিষয়টি শেয়ার করে। এমনকি দিব্যা তাকে এটাও বলে যে দিব্যা প্ল্যান করছে যে কঙ্কালটি তারা পেয়েছে এটা 100 বছর আগের কোনো একটি মেয়ের। তাই দিব্যা এখন ওই এলাকাতে গিয়ে, মানে নলগড়দায় গিয়ে, সেখানে বয়স্ক ব্যক্তিদের সাথে কথা বলে ওই নারীর ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করবে। আর যদি কোনো ক্রমে ওই নারী সম্পর্কে কিছু জানতে পারে তাহলে দিব্যা এই রহস্য উন্মোচন করতে পারবে। তাই দিব্যা আবার সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়।
এদিকে ডিএসপির বোন মল্লিকা বারবার একই কথা বলছে। তাদের ভাই যদি স্বাভাবিক মৃত্যু হতো তাহলে সে মেনে নিত, কিন্তু পুলিশ বলছে খুন হয়েছে তাও কোন একটি মেয়ের হাতে। কে এই মেয়ে, কেনই বা তাদের ভাইকে খুন করলো, সেই রহস্য সে জানতে চাচ্ছে। তাই মল্লিকা তার ছোট বোন অরবিন্দকে সার্বক্ষণিক পুলিশের সকল কর্মকাণ্ডের উপর নজর রাখতে বলে, যাতে পুলিশের আগেই তারা ওই খুনি পর্যন্ত পৌঁছাতে পারে। এদিকে দিব্যারা যে কঙ্কালটি পেয়েছে ওই নারীর সম্পর্কে জানার জন্য দিব্যা আবারও এখানে এসে প্রথমে জঙ্গলে গিয়ে রাজুর সাথে দেখা করার চেষ্টা করে, কিন্তু রাজু তো দিব্যার সম্পর্কে আগে দেখেছে, তাই সে ভয় পেয়ে লুকিয়ে থাকে যাতে দিব্যা তাকে দেখতে না পায়। দিব্যা অনেক সময় অপেক্ষা করে রাজুকে না পেয়ে নিজের মধ্যে তদন্ত করতে চলে যায়। তবে দিব্যা যাওয়ার সময় এখানে একটি পানির বোতল রেখে গিয়েছিল। রাজু ওই বোতলটিকে ফরেনসিক ল্যাবে টেস্ট করতে পাঠিয়ে দেয়। সোজা কথা, ওই বোতলের মধ্যে দিব্যার ফিঙ্গারপ্রিন্ট আছে। যদিও বল্লমের সাথে ম্যাচ করে তাহলে কনফার্ম হওয়া যাবে যে দিব্যাই খুন করেছে। আর ফরেনসিক ল্যাবের কর্মকর্তা এই বিষয়টি ইন্সপেক্টরকে জানিয়ে দেয়, কিন্তু ইন্সপেক্টর বুঝতে পারছে না রাজু কেন তাদের গোপনে এই পরীক্ষাটি করাতে গিয়েছে আর দিব্যের সাথে কিভাবে ম্যাচ করলো। তাহলে কি দিব্যাই খুনটি করলো? কিন্তু পুলিশের যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী দিব্যা যে জঙ্গলে কঙ্কাল পেয়েছিল ওই কঙ্কালটি হ্যান্ড ওভার করার পর ডিএসপির সাথে দেখা করে সকল টোলগেট ক্রস করে ভিকারাবাদে চলে গিয়েছিল, মানে দিব্যার বাড়িতে। তাহলে দিব্যা এখানে এসে খুন করলো কিভাবে? দিব্যার যাওয়ার প্রমাণ ঠিকই আছে, আসার কোনো প্রমাণ নেই। এখন এই ফিঙ্গারপ্রিন্টের বিষয়টি তাদেরকে সব থেকে বেশি কনফিউজ করে দিচ্ছে। আবার তাদের ধারণা কেউ হয়তো তাদের সাথে গেমও খেলতে পারে, মানে আসল খুনে নিজেকে বাঁচাতে দিব্যাকে ফাঁসানোর চেষ্টা করতে পারে। তাই তারা রাজুকে আর্জেন্ট থানায় ডাকে। আবার অন্যদিকে দিব্যা ওই নারীর সম্পর্কে জানতে জঙ্গলের আশেপাশে যে বসতি ছিল, মানে যারা বসবাস করে, তাদের মধ্যে বয়স্ক লোকেদের সাথে কথা বলতে শুরু করে। আবার এর মধ্যে রাজু থানায় পৌঁছে গেছে। ইন্সপেক্টরের সাথে কথা বলে রাজুও বুঝতে পারে সে যে গোপনে দিব্যার ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করাতে দিয়েছিল সেটা তারা জেনে গেছে। আর এটাও বুঝতে পারছে দিব্যার জন্য এখন সেই ফেসে যাবে। এই জন্য রাজু দিব্যাকে কল করে দ্রুত থানায় আসতে বলে। আবার এদিকে কেসের অগ্রগতি সম্পর্কে তথ্য নিতে ডিএসপির ছোট ভাই অরবিন্দ থানায় এসেছে। কিছুক্ষণের মধ্যে দিব্যা পৌঁছে যায়। রাজু ডিএসপির মার্ডারের বিষয়ে কথা বললে দিব্যা এমন একটা ভাব করে যে দিব্যা এই সম্পর্কে কিছুই জানে না। দিব্যা বলে, আমি তো এখানে এসে জানতে পারলাম। কিন্তু রাজু দিব্যার সাথে এমনভাবে কথা বলছিল যেন রাজু স্পষ্ট বোঝাতেই চাইছে দিব্যা খুনটি করেছে আর এখন এমন নাটক করছে। আবার দিব্যা ওই স্কেলেটনের বিষয় বলে যে ফরেনসিক ল্যাবে টেস্ট করে তারা জানতে পেরেছে ওই স্কেলেটন তার সাথে ম্যাচ করছে, কিন্তু এত বছর পুরনো স্কেলেটন কীভাবে ম্যাচ করছে এটা নিয়ে তারা কনফিউজড। আবার ডিএসপিকে যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে ওই বল্লম, সে বল্লমের বিষয়েও দিব্যা জানায় যে দিব্যা যখন মিউজিয়ামে গিয়েছিল ওই মিউজিয়ামে এই বল্লমটি সে দেখেছিল। দিব্যার কথা আমার একার পক্ষে এটা উঁচা করা কি কোনোভাবেই সম্ভব? কিন্তু রাজু ঘুরিয়ে ফিরে দিব্যাকে বারবার সন্দেহ করছে, এই জন্য দিব্যা একসময় রাগ করে বের হয়ে যায়। অরবিন্দ দিব্যাকে দেখার পর দিব্যাকে পটানোর চেষ্টা করছে, তাই অরবিন্দ দিব্যাকে ফলো করতে শুরু করে। এমনকি দিব্যা যেখানে উঠেছে ঠিক সেখানে পৌঁছে যায় আর কান নষ্টর কথা বলে দিব্যার সাথে কথা বলার চেষ্টা করে। রাজু দূর থেকে সবই ফলো করছে। অরবিন্দকে দেখা যায় দিব্যাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য কোনো একটি জায়গা খুঁজছিল, তাই অরবিন্দ তার বন্ধুকে কল করে। সে অরবিন্দকে ওই মিউজিয়ামের ঠিকানা দেয়। সেখানে মানুষের সমাগম কম, এই জন্য অরবিন্দ দিব্যাকে মিউজিয়ামে যাওয়ার অফার করে। দিব্যা রাজি হয়ে যায়। এই জন্য দিব্যা চেঞ্জ করতে ভিতরে যায় আর কিছুক্ষণ পর ঠিক একই রকম কস্টিউমে ফিরে আসে, ঠিক যেমনটা ডিএসপিকে খুন করার সময় পড়েছিল। এরপর তারা মিউজিয়ামে চলে যায়। রাজুও তাদেরকে ফলো করতে করতে মিউজিয়ামে পৌঁছে দেখে দিব্যা মিউজিয়ামের মধ্যে অরবিন্দকে পেটাচ্ছে। রাজু চিন্তা করে এটাই তার মোক্ষম সুযোগ। সে যদি এই দৃশ্য ভিডিও করে পুলিশকে দেখাতে পারে তাহলে সে অনায়াসেই তার ইনভলভমেন্ট থেকে বের হয়ে আসতে পারবে। কিন্তু যখনই সে ভিডিও করতে যাবে তখনই বড় ঝটকাটা খায়, কারণ খালি চোখে দিব্যাকে দেখা গেল ক্যামেরার মধ্যে দিব্যাকে দেখা যাচ্ছে না। এটা দেখার পরই রাজু একদম ভয় পেয়ে যায়। অরবিন্দ রাজুকে তার প্রাণ বাঁচানোর জন্য অনুরোধ করছে, কিন্তু রাজু তো ভালো করে জানে সে কিছুই করতে পারবে না, এই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখে যাচ্ছে। দিব্যা একসময় অরবিন্দকে ধরে নিয়ে সে লোহার যে বক্সটি ছিল, মানে যেটার মধ্যে মানুষকে টর্চার করে খুন করা হতো, এক কথায় বলতে গেলে আদিম যুগের টর্চার সেল, সেই টর্চার সেলের মধ্যে ঢুকিয়ে দিয়ে অরবিন্দকে হত্যা করে। আর ডিএসপিকে খুনের পর যেমনটা অট্টহাসিতে হাসছিল আর হাততালি দিচ্ছিল ঠিক একই দৃশ্য এখানেও দেখা যায়। খবর পেয়ে পুলিশ আসে। মিউজিয়াম কর্মকর্তার দাবি যে একটি মেয়ের পক্ষে এই বক্স খোলা আর এখানে ফেলে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। তার ধারণা একের অধিক কোনো ব্যক্তি এর সাথে ইনভলভ আছে।
মল্লিকা এই নিয়ে 2 ভাই হারালো। পরিবারে এখন দুজনই বেঁচে আছে। এর মধ্যে অরবিন্দর বন্ধু এসে জানায় অরবিন্দ গতকাল তাকে কল করে দিব্যাকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা বলেছিল, আর সেই অরবিন্দকে মিউজিয়ামটি সাজেস্ট করেছিল। মল্লিকাও তার কথা স্পষ্টই বুঝতে পারে গতকাল অরবিন্দর সাথে দিব্যা ছিল। আবার পুলিশের তথ্য মতে তাদের বড় ভাইকেও কোনো এক মেয়ে খুন করেছে। এজন্য মল্লিকার সন্দেহ 2টি খুনই হয়তো বা দিব্যাই করতে পারে। আবার অন্যদিকে পুলিশ দিব্যাকে সন্দেহ করে থানায় নিয়ে তার ফিঙ্গারপ্রিন্ট নেয়। তারা দিব্যাকে জিজ্ঞাসাবাদও করে, কিন্তু দিব্যা কোনোভাবে বোঝাতে পারছে না যে আমি কি করে খুন করব। এমনকি দিব্যার ইনভলভমেন্টের খবর পেয়ে মল্লিকাও তার ভাইকে নিয়ে আসে। তারা এসপির সামনে একটা হাঙ্গামা বাঁধানোর চেষ্টা করে, কিন্তু এসপি তাদেরকে শান্ত করে বসায়। আবার কিছুক্ষণের মধ্যে ফরেন্সিক ল্যাবের সেই ডক্টর এসে এসপিকে পুরো বিষয়টি দেখা এবং বোঝানোর চেষ্টা করে যে আসলে তাদের ফাইন্ডিংসে তারা কী পেয়েছে। কিন্তু পুলিশ তো ভূত প্রেত আত্মা নিয়ে বিশ্বাস করে আর কেস সলভ করতে পারবে না। তারা তো প্রমাণ হিসেবে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে। তাই যতদিন পর্যন্ত এই কেস সলভ না হচ্ছে এসপি দিব্যাকে এখানে থাকতে নির্দেশ দেয়। এই জন্য দিব্যার বড় ভাই বিবেকও আসে। দিব্যা বিবেককে পুরো বিষয়টি বোঝায় এবং বলে যে তুমি আজ থেকে আমার উপর একটু নজর রাখবে। আমি রাতে বা অন্য কোনো সময় কোনো স্ট্রেস বিহেভ করি কিনা এই সকল বিষয় আমাকে জানাবে। আর ওই রাতেই বিবেক যখন দিব্যার উপর নজর রাখছিল ঠিক তখনই দিব্যাকে আবার সেই রূপে দেখতে পায়। এমনকি সে বিবেককে মারারও চেষ্টা করে, কিন্তু এরপরই আমরা দেখতে পাই যে এই দিব্যা এবং ওই দিব্যা দুজনই আলাদা। কস্টিউম পরা যে দিব্যাকে আপনারা দেখছেন, এই দিব্যা মূলত সেই স্কেলেটনটি যে পাওয়া গিয়েছিল সেই স্কেলেটনের আত্মা, মানে যে আজ থেকে 100 বছর আগে মারা গিয়েছিল। দিব্যা চোখের সামনে তাকে দেখার পর স্পষ্টই বুঝতে পারছে যে এই ঘটনাগুলো সেই ঘটাচ্ছে। সেই 2টি খুন করেছে আর এখন দিব্যার উপর সেগুলো চার্জ এসেছে। কিন্তু দিব্যার কথা, আমার ভাইকে তুমি মারার চেষ্টা কেন করছো? কিন্তু ওই আত্মার কথা, এ তোমার ভাই হলো, ও একটা চিটার, ওকে আমি কখনোই ক্ষমা করব না বলে দিব্যার চোখের সামনে এসে বিবেককে মারতে শুরু করে। কিন্তু দিব্যা বারবার জানতে চাইছে যে কোন অপরাধে তুমি আমার ভাইকে হত্যা করার চেষ্টা করছো, আমার ভাই তোমার কি ক্ষতি করেছে। আত্মাটি তখন দিব্যাকে বলে যে আমি কোনো কারণ ছাড়া ওকে মারছি না, তুমি যদি তার কারণ জানতে চাও তাহলে আমার সাথে আসো, আমি তোমাকে সব বলবো, এরপর তুমি ডিসাইড করবে ওর সাথে তুমি কি করবে। সে দিব্যাকে সেই মিউজিয়ামে নিয়ে যায়, যেটা একসময় রাজাদের বসত বাড়ি ছিল, আর এই বাড়িতেই সে বসবাস করত। আর এরপরে সামনে আসে এই নারীর আসল রহস্য, যার নাম দামা জয়ন্তী। দামা জয়ন্তী বিদ্যাকে তার পুরো গল্প শোনায়। দামা জয়ন্তী বলে তার শ্বশুরের নাম ছিল ভেনকাটাপাথি রাজু, যে এখানে রাজা ছিল, আর তার একটিমাত্র ছেলে সন্তান ছিল যার নাম ভীরা গাজাপাথি রাজু, মানে দামা জয়ন্তীর স্বামী। তাদের অনেক সুখের সংসার ছিল। ওই সময় রামালিঙ্গাম নামে এক ব্যক্তি রাজার হয়ে কাজ করত। রামালিঙ্গামের ছিল 3 ভাই এবং 1 বোন, আর এই রামালিঙ্গামই ছিল মূলত বর্তমানে ডিএসপি। রামালিঙ্গাম একদিন রাজাকে তার বাড়িতে দাওয়াত করে, আর সেখানেই রাজা রামালিঙ্গামের ছোট বোন মীনাক্ষীকে দেখতে পায়, যে বর্তমান সময়ের কল্যাণী। রাজা ওই সময় মীনাক্ষীর রূপের মোহে পড়ে মীনাক্ষীকে তার 3য় স্ত্রী হিসেবে বিয়ে করে মহলে নিয়ে যায়। যদিও মীনাক্ষী এই বাড়ির বউ হয়ে এসেছে, তারপর রামালিঙ্গম কয়েকদিন পর থেকে লক্ষ্য করতে শুরু করে মীনাক্ষীকে এখানে কাজের মেয়ের মতো ট্রিট করা হচ্ছে। মানে যেখানে রাজার বউ এবং রাজার পুত্রবধূ রানীর মতো ঘুরে বেড়াচ্ছে, সেখানে তার বোনকে শুধু কাজ করে তার সেবা করে 3 পার করতে হচ্ছে। এটা রামালিঙ্গামের একদমই পছন্দ হচ্ছিল না। রাজা একটি প্রতিযোগিতার আয়োজন করে, যেখানে সে রামালিঙ্গামকে বলে যে এই প্রতিযোগিতায় রামালিঙ্গামের যে 3 ভাই আছে তারা যেন তার ছেলের সাথে ফাইটে অংশগ্রহণ করে। যদিও রামালিঙ্গম রাজি হচ্ছিল না, কিন্তু রাজার কথা তো অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, তাই বাধ্য হয়ে তাকে মেনে নিতে হয়। আর এরপর আমরা এটাও দেখতে পাই যে রামালিঙ্গামের যে অন্য 3 ভাই ছিল তাদের মধ্যে এক ভাই বর্তমান সময়ের দিব্যার ভাই বিবেক ছিল। রাজার ছেলে ভীরা অনেক ভালো যোদ্ধা ছিল, তাই সে রামালিঙ্গামের 3 ভাইয়ের সাথে যুদ্ধ করে তাদেরকে হারিয়ে দিচ্ছিল। আর স্বামীর জয় দেখে স্বামীকে আরও বেশি উৎসাহিত করতে দামা জয়ন্তী উপরে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল, যেটা মীনাক্ষী একদমই পছন্দ করছিল না, কারণ তার নিজের চোখের সামনে তার ভাইরা হেরে যাচ্ছে। একসময় একে একে 3 ভাই হেরে যায়, আর দামা জয়ন্তীর 3 ভাই এই হারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাদের কথা প্রতিযোগিতা হেরে গেলে তাদের এত কষ্ট হতো না, কিন্তু দামা জয়ন্তী যেভাবে হাততালি দিয়েছে এটা তাদের জন্য অপমানজনক। এরপর তারা দামা জয়ন্তীর সামনে কীভাবে গিয়ে দাঁড়াবে। আবার রামালিঙ্গামও তার বোনের এই অপমান কোনোভাবেই সহ্য করতে পারছে না। সাথে সেটাও জানতে পেরেছে রাজা কিছুদিন পরই তার ছেলে ভীরাকে পুরো রাজ্যটি বুঝিয়ে দিবে, আর একবার যদি এটা করে
তাহলে মীনাক্ষী তো আর কিছুই পাবে না। রাজার মৃত্যুর পর মীনাক্ষীর কি হবে? তাই তারা সবাই মিলে একটি পরিকল্পনা করে রাজা এবং রাজার স্ত্রীকে হত্যা করে ভীরায়ের দামাজয়ন্তীকে বন্দী বানায়। ভীরা তখনও জানত না তাদেরকে কেন বন্দী করা হয়েছে। তবে রামালিঙ্গাম জানায় যে তারা রাজা এবং রানীকে হত্যা করে পুরো রাজ্য দখল করে নিয়েছে। এখন থেকে তাদেরই রাজ চলবে। আর এই পুরো বিষয়টি করেছে তারা জিদের বসে, শুধুমাত্র দামাজয়ন্তীর হাততালির কারণে। কিন্তু দামাজয়ন্তী তখনও বোঝানোর চেষ্টা করছিল যে আমি শুধুমাত্র আমার স্বামীকে উৎসাহিত করতে করেছি, আপনাদেরকে অপমান করতে নয়। কিন্তু কে শোনে কার কথা? তারা দামাজয়ন্তীকে বোঝাতে চাচ্ছিল যে নিজের চোখের সামনে নিজের আপনজন যখন কষ্ট পায় তখন সেটা কেমন ফিল হয়। তাই দামাজয়ন্তীর চোখের সামনেই তার স্বামীর ভীরার দুইটি চোখই গরম লোহা দিয়ে নষ্ট করে দেয়া হয়। এমনকি এরপর দামাজয়ন্তীকেও শিক্ষা দিতে একজন ফরেনারের বিছানায় পাঠানো হয়। আর এই সেই ফরেনার যাকে আমরা মুভির প্রথমে জঙ্গলে মাটির মধ্যে নিখোঁজ হতে দেখেছিলাম। তার মানে সেটা ছিল দামাজয়ন্তীর প্রথম প্রতিশোধ। এত অত্যাচারের পরও সেখানে দামাজয়ন্তীর একজন শুভাকাঙ্ক্ষী ছিল, যে মূলত দামাজয়ন্তী এবং ভীরার হয়ে কাজ করত। সে গোপনে তাদের দুজনকে সেখান থেকে উদ্ধার করে একটি গরুর গাড়িতে করে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তবে অন্য একজন দেখে ফেলে রামালিঙ্গামদের জানিয়ে দেয় তারা জঙ্গলের মধ্যে ঠিক সেই জায়গাতে তাদেরকে আটক করে যেই জায়গাতে মূলত ওই কঙ্কালটি পাওয়া গিয়েছিল। তারা ভালো করে জানত ভীরাকে ছেড়ে দেওয়া তাদের জন্য নিরাপদ হবে না। তাই তারা দামাজয়ন্তীর সামনেই লোহার তৈরি সেই টর্চার সেলটি এনে ভীরাকে তার মধ্যে ঢুকিয়ে পাহাড়ের উপর থেকে ফেলে কষ্ট দিয়ে হত্যা করেছিল। আর পাশেই ছিল একটি জলাভূমি, মানে একরকম চোরাবালুর মতো, যেখানে একবার পড়ে গেলে উঠে আসা সম্ভব নয়। তারা দামাজয়ন্তীকে সেখানে ফেলে হত্যা করে, যে জন্য দামাজয়ন্তীর কঙ্কালটি সেখানে পাওয়া গিয়েছিল। এই ছিল মূলত দামাজয়ন্তী। তার মানে আজ থেকে 100 বছর পূর্বে রামালিঙ্গাম এবং তার 3 ভাই এবং বোন মিলে দামাজয়ন্তী এবং তাদের পুরো পরিবারের সাথে এই অন্যায় করেছিল। দামাজয়ন্তী এখন সেই প্রতিশোধ নিতে এসেছে। তাই ওই সময় তাদের সাথে যারা অন্যায় করেছিল এখন সে তাদের একা একা হত্যা করবে। দামাজয়ন্তীর পুরো ঘটনা জানার পর দিব্যা দামাজয়ন্তীকে বোঝায় যে আমি মানছি ওই সময় তোমাদের সাথে অনেক অন্যায় করা হয়েছে, এই জন্য তুমি প্রতিশোধ নিচ্ছ। কিন্তু ওই সময় যারা তোমাদের সাথে অন্যায় করেছে আর এখন তুমি যাদেরকে মারছ তারা সম্পূর্ণ আলাদা, কারণ তারা তো কেউ বেঁচে নেই। আর তুমি যেমনটা বলছো তোমাদের সাথে তারা অন্যায় করেছে, তাদেরও তো মৃত্যু হয়েছিল। তাদের মৃত্যুটা কিভাবে হয়েছে সেটা কি তুমি জানো? এমনকি তুমি এখন প্রতিশোধের নেশায় যে খুনগুলো করছো তার জন্য পুলিশ আমাকে সন্দেহ করছে। আমাকে এখন তার সাজা ভোগ করতে হবে। আবার তারা ওই সময় তোমাদেরকে খুন করেছিল, এখন তুমি তাদের দুজনকে খুন করেছো, তাহলে ওদের মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য কি থাকলো? দিব্যার কথাগুলো দামাজয়ন্তী বুঝতে পারে। তাই দামাজয়ন্তী এখান থেকে চিরদিনের মধ্যে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যাওয়ার আগে দিব্যাকে সে সাবধান করে দেয় যে এই পৃথিবীর মানুষের সব থেকে বড় শত্রু। তুমি যতই ভালো থাকার চেষ্টা করো না কেন, আমি এখান থেকে চলে যাওয়ার পর ওরা তোমার ক্ষতি করার চেষ্টা করবে, তোমার জীবন অতিষ্ঠ করে তুলবে। কিন্তু তোমাকে রক্ষা করতে তখন আর আমি থাকবো না। এখন থেকে তোমাকে সাবধানে থাকতে হবে বলেই দামাজয়ন্তী চলে যায়। এরপর দিব্যা প্রথমে রাজুর সাথে দেখা করে রাজুকে পুরো বিষয়টি বলে এবং রাতের বেলা কল্যাণীদের সাথে দেখা করেও তাদের সাথেও দামাজয়ন্তীর বিষয়টি শেয়ার করে যে দামাজয়ন্তী আসলে কেন খুনগুলো করছিল। তবে এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ও আর ফিরে আসবে না। কিন্তু যদিও দিব্যা বলছে দামাজয়ন্তী চলে গেছে, তারপর কল্যাণী ওই রাতেই ঘুম ভাঙতেই নিজের ঘরের সামনে দামাজয়ন্তীকে দেখতে পায়। মূলত এটা দামাজয়ন্তী নয়, এগুলো কল্যাণীদের ভুল, কারণ তাদের মধ্যে নিয়ে একটি আতঙ্ক কাজ করছিল। সেই আতঙ্ক থেকেই তারা ধারণা করছে দামাজয়ন্তী তাদের আশেপাশে আছে আর যে কোনো সময় সুযোগ পেলে খুন করতে পারে। তাই তারা পরবর্তী দিন বিবেকের সাথে দেখা করে এবং বিবেকের সাথে শেয়ার করে যে আমরা ইদানিং আশেপাশে দামাজয়ন্তীকে দেখতে পাচ্ছি। যদিও দিব্যা বলেছ চলে গেছে, কিন্তু আমার মনে হয় না যে আমাদেরকে না মেরে ও যাবে, কারণ যেমনটা দিব্যা বলেছে ও তো আমাদের ছেড়ে দেওয়ার কথা নয়। আর এই ভয় নিয়ে তারা বাঁচতেও চায় না, এমনকি দামাজয়ন্তীর হাতে মরতেও চায় না। আবার একই সমস্যায় বিবেকও ভুগছে। এই জন্য কল্যাণী বিবেককে একটু অফার দেয় যে তুমি তোমার বোন দিব্যাকে মেরে ফেলো, আমি তোমাকে থাকার জন্য বাড়ি গাড়ি সবই দিব, প্রতি মাসে মাসে তোমাকে আমি 2 লক্ষ টাকা বেতন দিব। যদিও বিবেক সায় দিয়ে চলে যায়, কিন্তু কল্যাণী সন্দেহ করছে যে বিবেক হয়তোবা তাদের সাথে পোল্টিবাজি করতে পারে। তাই যদি বিবেক এই কাজটি না করে তাহলে তারা করবে, মানে তারা নিজেই দিব্যাকে হত্যা করবে। বিবেক বাড়িতে ফিরে ড্রিঙ্কসের মধ্যে পয়জন মিক্স করে দিব্যাকে খাওয়াতে যাচ্ছিল, কিন্তু কিছু একটা মনে করে দিতে আর সাহস পায়নি। আবার রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে দামাজয়ন্তী তাকে মারতে এসেছে।
তাই বিবেক কল্যাণীদের কথা চিন্তা করে এবং নিজের জীবনকে বাঁচাতে ছুরি হাতে দিব্যার ঘরে গিয়ে ঘুমন্ত অবস্থায় দিব্যাকে হত্যা করার চেষ্টা করে। কিন্তু এরপরই বুঝতে পারে যে বিছানায় আসলে বালিশ রাখা, দিব্যা পাশে বসে আছে। কারণ সন্ধ্যাবেলায় বিবেক যখন মেডিসিন মিক্স করে দিব্যাকে খাওয়াতে যাচ্ছিল, তখন গ্লাসের মধ্যে বিবেকের চেহারার এক্সপ্রেশন দেখে দিব্যা সন্দেহ করেছিল তার সাথে কিছু হতে চলেছে। অবশ্য বিবেক দিব্যাকে বোঝানোর চেষ্টা করে যে আসলে কেন সেটা করতে গিয়েছিল। কারণ সে অতিষ্ঠ, প্রত্যেক মুহূর্তে সে ভয় পাচ্ছে কখন দামাজন্দি তাকে হত্যা করবে। এমনকি এখন নিজের বোন দিব্যাকে দেখেও সে ভয় পাচ্ছে। এই জন্য বিবেক কল্যাণীদেরও ডাকে। দিব্যা যতই তাদের বোঝানোর চেষ্টা করুক যে আমি ওকে কনভিন্স করে পাঠিয়ে দিয়েছি, কিন্তু তারপরও কল্যাণীরা কোনোভাবেই মানতে চাইছে না যে দামাজয়ন্তী ফিরবে না। দিব্যাকে এটাও বোঝায় যে যদি ও ফিরে আসে আর আমাদের হত্যা করে, তাহলে আমাদের খুনের দায় তুমি ফাঁসবে। আর যতদূর আমরা জানি, কোনো আত্মা নিজে হাতে কিছু করতে পারে না, তাদেরকে কোনো একটি বডি ইউজ করতে হয়। ও তোমার বডি ইউজ করবে। তুমি যদি না থাকো তাহলে আর আমাদের মৃত্যুর কোনো ভয় নেই। সেম কথা বিবেকেরও। দামাজয়ন্তীর হাতে খুন হওয়ার থেকে নিজেদের জীবন নিজেরা দিয়ে দেওয়াই ভালো, তাই তারা একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। কিন্তু কোনোভাবেই দিব্যা তাদের বোঝাতে পারছিল না। কল্যাণী তখন দিব্যাকে বলেই বসে, একমাত্র তুমি যদি তোমার জীবন দিয়ে দাও তাহলে আর আমাদের কোনো ভয় নেই। মানে এখন তারা ঘুরিয়ে ফিরিয়ে তিনজনের জীবনের জন্য দিব্যাকে দায়ী করছে। তাই এদের তিনজনকে বাঁচাতে হলে এখন দিব্যার নিজেকেই জীবন দিতে হবে। অবশ্য দিব্যা একসময় ওদের কথা রাজি হয়, আর পরবর্তী দিন ঠিক সেই জায়গায় যাওয়ার কথা বলে যেখানে ঘটনাটি ঘটেছিল। কথা মতো পরবর্তী দিন ওরা ওখানে চলেও যায়। দিব্যার তখন স্পষ্ট মনে পড়ে দামাজয়ন্তী চলে যাওয়ার আগে তাকে বলে গিয়েছিল, ওরা তোমাকে বাঁচতে দিবে না, তোমাকে রক্ষা করার জন্য আমি থাকবো না। দিব্যা ভালো করেই জানে ওরা কোনোভাবেই তাকে ছাড়বে না। তাই দিব্যা এখানে একটি চালাকি করে। দিব্যা এমন একটি অভিনয় করে যেন দামাজয়ন্তী আবার তার মধ্যে ফিরে এসেছে। আর এটা যখন ওরা বুঝতে পারে যে দিব্যা তাদেরকে ধোঁকা দিয়ে এখানে এনেছে খুন করার জন্য, তখন প্রথমে কল্যাণীর ভাই দিব্যাকে হত্যা করতে যায়। তবে তখন প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তাই পা পিছলে সে বাঁশের উপর পড়ে গেলে পেটের মধ্যে বাঁশ ঢুকে তার মৃত্যু হয়। আবার বিবেক গতকাল রাতে যেভাবে মার খেয়েছে, সে ভালো করে জানে দিব্যার সাথে সে কোনোভাবে পারবে না, কারণ তার মধ্যে দামাজয়ন্তীর আত্মা আছে। তাই বিবেক সেখান থেকে পালানোর চেষ্টা করলে লতাপাতায় পেঁচিয়ে শ্বাসরোধে মারা যায়। আর বাকি থাকলো কল্যাণী। এরা দুজন যেহেতু মারা গিয়েছে, কল্যাণী তার নিজের জীবন বাঁচাতে যখন পালানোর চেষ্টা করে তখনই জলাভূমির মধ্যে পড়ে যায়, ঠিক যেমনটা 100 বছর আগে দামাজয়ন্তী পড়েছিল। আর চোলাবাড়ির কারণে ধীরে ধীরে সে সেখানে বিলীন হয়ে যায়। যদিও দামাজয়ন্তীর সাথে যে অন্যায় হয়েছিল তার সাথে কল্যাণীর কোনো সম্পর্ক ছিল না, তারপরও কল্যাণীরা বর্তমানে দিব্যাকে হত্যা করতে যাচ্ছিল। নিজেরা না করলেও তাকে বাধ্য করছিল। এই জন্যই দিব্যাকে নিজের জীবন বাঁচাতে শেষ পর্যন্ত এটা করতে হয়েছে। তবে সে নিজে হাতে কাউকে হত্যা করেনি, সে শুধু একটু চালাকির আশ্রয় নিয়েছে। আর এতে করে তারা নিজেদের কর্মফল ভোগ করল। এরপর দিব্যা সে ফরেস্ট রেঞ্জ অফিসে চলে যায়, যেখানে রাজু থাকতো। তবে গিয়ে জানতে পারে রাজুর বদলি হয়ে নতুন একজন অফিসার এসেছে। আর এই সেই অফিসার যে আজ থেকে 100 বছর পূর্বে দামাজয়ন্তীর স্বামী ভীরা ছিল। তার মানে একদিক দিয়ে বলতে গেলে ওই সময় অন্যায়ভাবে তাদেরকে হত্যা করলেও এখন তারা আবার তাদের প্রতিশোধ নিয়ে দুজন একত্র হয়ে গেছে। তবে এটা একটা কোইন্সিডেন্স, এখানে কোনো সুপারন্যাচারাল বিষয়ের কোনো লিঙ্ক নেই। তো সর্বোপরি মুভিটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।